তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের একটা কবিতা পড়াবো, খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এটা লিখেছিলেন ওয়াল্ট হুইটম্যান। তিনি হচ্ছে একজন আমেরিকান কবি। তো এই কবিতার মধ্যে আমরা কিছু সিম্বলিজম, প্রতীকী অর্থ দেখতে পাবো। পুরা কবিতাটাই কিন্তু প্রতীকী অর্থেই লেখা হয়েছে। আজকে তোমাদেরকে কবিতা পড়াবো, কবিতার পাশাপাশি যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোও পড়িয়ে দেব। তো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটা হচ্ছে একটা এলিজি। তোমাদেরকে পড়াইছিলাম এলিজি মানে কি। এলিজি মানে হচ্ছে শোকাবহ কবিতা। মূলত আমেরিকাতে একটা গৃহযুদ্ধ হয়েছিল, আমেরিকান সিভিল ওয়ার। এই সিভিল ওয়ারের নেতৃত্ব দিয়েছিল আব্রাহাম লিঙ্কন। তো ওরা কি করছিল, এই সিভিল ওয়ারের 5 দিন পরেই আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেলছিল। তো আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেলার কারণে মূলত এখানে কবি শোকাহত হয়ে তিনি কবিতাটা লিখছেন। এটা যেহেতু একটা এলিজি, তাহলে এটা হচ্ছে একটা শোকের কবিতা। আব্রাহাম লিঙ্কন মারা গেছে। আব্রাহাম লিঙ্কন মারা যাওয়ার কারণেই মূলত তিনি এই কবিতাটা লিখছেন। এখন আমেরিকান সিভিল ওয়ার সম্পর্কে একটু আমরা জানি, কারণ কি এই কবিতাটা পুরাটাই কিন্তু আমেরিকান সিভিল ওয়ার সম্পর্কে লেখা হয়েছে। আমেরিকান যে গৃহযুদ্ধ হয়েছিল, এই গৃহযুদ্ধ প্রায় 5 বছর ধরে হয়েছিল। মূলত তাদের যে দুইটা রাষ্ট্র, এই দুইটা রাষ্ট্র সেখানে কি মারামারি করছিল। কোন ইস্যুকে নিয়ে? মূলত স্লাভেরি, দাস প্রথা ইস্যুকে কেন্দ্র করেই তারা মারামারিটা করছিল। একটু দেখো, দ্য সিভিল ওয়ার অকার্ড ইন দ্য ইয়ার 1861 and continued till 1865, সরি 65। আমেরিকার সিভিল ওয়ারটা শুরু হয়েছিল 1861 সালে এবং সেটা শেষ হয়েছিল 1865 সালে। 61 সালে শুরু হয়েছিল, 65 সালে সেটা শেষ হয়েছিল। The whole nation of America got divided into two hostile blocks, mainly issue of slavery. পুরো আমেরিকাটা তখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, মূলত দাস প্রথাকে কেন্দ্র করে। এক পক্ষ দাস প্রথাকে সাপোর্ট করছে, আর এক পক্ষ দাস প্রথার বিপক্ষে। অর্থাৎ এক পক্ষ চাচ্ছে যে আমেরিকার মধ্যে দাস প্রথা থাকুক, আরেক পক্ষ কিন্তু দাস প্রথার বিরুদ্ধে ছিল। এখন কারা দাস প্রথার পক্ষে ছিল সেটা একটু দেখো। The northern states were in favor of the abolition of slavery from all the lands. নর্দানরা চাচ্ছে যে আমেরিকাতে কি দাস প্রথা না থাকুক, যারা উত্তরের অংশ। অর্থাৎ যারা উত্তরের অংশ, উত্তর অংশের মানুষেরা তারা চাচ্ছে যে দাস প্রথাকে বিলুপ্ত করা হোক। কারণ কি, এই দাস প্রথার মাধ্যমে অনেকের অধিকারকে কি করা হয়, অনেকের অধিকার ভঙ্গ করা হয়। এই জন্য উত্তর অংশের মানুষেরা চাচ্ছে আমেরিকার মধ্যে যে দাস প্রথা আছে, এই দাস প্রথাকে দূর করা হোক। অন্যদিকে যারা দক্ষিণাংশ সাউদার্ন, এই সাউদার্নরা চাচ্ছে যে দাস প্রথা থাকুক। স্লাভেরি মানে হচ্ছে দাস প্রথা। তারা এই দাস প্রথার যে সিস্টেমটা আছে, এই দাস প্রথার সিস্টেমকে তারা সাপোর্ট করছে। এই যে দুই পক্ষ, নর্দার্ন এবং সাউদার্ন, দুই পক্ষ দাস প্রথাকে কেন্দ্র করে মারামারি করছিল। ওইটাই হচ্ছে আমেরিকান সিভিল ওয়ার। এই আমেরিকান সিভিল ওয়ারের নেতৃত্ব দিয়েছিল আব্রাহাম লিঙ্কন। তো দেখা যায় আব্রাহাম লিঙ্কনকেই তারা মেরে ফেলছে। আমেরিকান সিভিল ওয়ারের 5 দিন পরেই আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেলছে। তো এইখানে কবি ওয়াল্ট হোয়াইটম্যান তিনি মূলত আব্রাহাম লিঙ্কনের যে শোক, সেই শোককে কেন্দ্র করেই কবিতাটা লিখছেন। এই জন্য এই কবিতাটা হচ্ছে একটা এলিজি। তো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন বলতে আব্রাহাম লিঙ্কনকে বোঝানো হয়েছে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বলতে তিনি আব্রাহাম লিঙ্কনকে উদ্দেশ্য করে কবিতাটি লিখছেন। তো এবার কবিতা আসো, তোমাদের সামনে যদি বই থাকে বইটা নিতে পারো, কারণ কিছু কিছু শব্দের অর্থ হয়তো বুঝতে পারবা না, ওইগুলা তোমরা পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো। বই আছে সবার সামনে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো কবিতাটা। তো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, প্রথম লাইনে তিনি বলছেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। ফিয়ারফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। আমাদের ভয়ঙ্কর যাত্রাটা শেষ হয়ে গেছে। এই ভয়ঙ্কর যাত্রাটা মূলত ওই সিভিল ওয়ারকে বোঝানো হয়েছে। যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ও আব্রাহাম লিঙ্কন, আমাদের ভয়ঙ্কর যাত্রাটা শেষ হয়ে গেছে। দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি wreck.
শিপ মানে হচ্ছে কি জাহাজ, জাহাজ বলতে আমেরিকাকে বোঝানো হয়েছে। যে জাহাজটা তার যে চূড়া, রেক মানে হচ্ছে চূড়া, চূড়ায় পৌঁছে গিয়েছে। দ্য প্রাইজ হুই সাউট ইজ ওন, আমরা এখন জিতে গিয়েছি, আমরা আমাদের যে প্রাইজ আছে এই প্রাইজটা আমরা পেয়ে গেছি। দ্য পোর্ট ইজ নিয়ার, পোর্ট মানে হচ্ছে বন্দর, বন্দরটা দেখা যাচ্ছে, কারণ কি তারা আমেরিকান সিভিল ওয়ারে জয়ী হয়ে গেছে, এখন বন্দরটা দেখা যাচ্ছে। দ্য বেলস আই হেয়ার, অর্থাৎ সেখানে যে মানুষগুলা কি করতেছে, সাউন্ড করতেছে, বেল বাজাইতেছে, আনন্দ করতেছে, ওই সাউন্ডটা এখানে কবি শুনতেছেন। দ্য পিপল অল এক্সাল্টিং, প্রত্যেক মানুষ কি করতেছে, এক্সাল্টিং, এক্সাল্টিং মানে হচ্ছে আনন্দময়, তারা সবাই আনন্দময় সময় কাটাচ্ছে। অর্থাৎ এখানে ওয়াল্ট হুইটম্যান বলতেছেন, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আমাদের ভয়ঙ্কর যাত্রাটা শেষ হয়ে গেছে, আমরা এখন জিতে গেছি, আমরা এখন প্রাইজ পেয়ে গেছি। কারণ কি আমাদের যে ভয়ঙ্কর একটা যাত্রা ছিল, ভয়ঙ্কর যাত্রাটা শেষ হয়ে গেছে। আমরা এখন পোর্ট, পোর্ট মানে হচ্ছে বন্দর, বন্দরের কাছাকাছি পৌঁছে গিয়েছি, এবং মানুষ যে আনন্দ করতেছে, নাচানাচি করতেছে, সেটা আমরা দেখতেছি। হোয়াইল ফলো আইস দ্য স্টেডি কিল, অর্থাৎ এখানে স্টেডি কিল বলতে জাহাজের নিচের অংশের দিকে মানুষ তাকায় আছে, এখানে জাহাজের নিচের অংশের দিকে মানুষ তাকায় আছে। দ্য ভেসেল গ্রিম অ্যান্ড ডেয়ারিং, এবং তারা দেখতেছে যে আমরা কত কঠিন একটা সময় পার করে আসছি। ভেসেল মানে কি, ওই জাহাজকে বোঝানো হয়েছে, এই ভয়ঙ্কর জাহাজ ডেয়ারিং যে জাহাজটা, এই জাহাজের যে একটা কঠিন অংশ, এই কঠিন অংশ আমরা পার করে আসছি। অর্থাৎ আমাদের যে ট্রিপটা ছিল, ভ্রমণটা ছিল, যে যাত্রাটা ছিল, এই কঠিন যাত্রাটা আমরা পার করে আসছি। বাট ও হার্ট হার্ট হার্ট, এখানে তিনি দুঃখ পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন। কেন দুঃখ পেয়েছেন? ও দা ব্লিডিং ড্রপস অফ রেড, তিনি দেখতেছেন একজনের গায়ে থেকে কি রক্ত ঝরতেছে। এখন কার গায়ে থেকে রক্ত ঝরতেছে? ওই আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কনের যে দেহ, সেই দেহ থেকে অনেক রক্ত ঝরতেছে। এই জন্য তিনি অনেক দুঃখ পেয়ে বলছেন, হার্ট হার্ট হার্ট, হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস, বলা হচ্ছে এই ডেকের মধ্যেই আমার ক্যাপ্টেন কি শুয়ে আছে। ক্যাপ্টেন বলতে আব্রাহাম লিঙ্কনকে বোঝানো হয়েছে, যে তারা জয়ী হয়ে গেছে, তাদের সিভিল ওয়ারে তারা জয়ী হয়ে গেছে, কিন্তু আব্রাহাম লিঙ্কন তিনি বাঁচতে পারে নাই, তাকে মেরে ফেলা হয়েছে, তার থেকে রক্ত ঝরতেছে, এবং তার ক্যাপ্টেন শুয়ে আছে ওই ডেকের মধ্যে, জাহাজের যে ডেক আছে সেই ডেকের মধ্যে তার ক্যাপ্টেন শুয়ে আছে। ফলেন কোল্ড অ্যান্ড ডেড, সে একেবারে কি মৃত্যুর পরে তার শরীরটা একেবারে কি হয়ে গেছে, কোল্ড হয়ে গেছে, বরফ হয়ে গেছে, মৃত্যুর পরে তার শরীরটা কিন্তু একেবারে বরফ হয়ে গেছে। তো এটা হচ্ছে ভাইয়া এই আমাদের যে প্রথম স্ট্যান্জা। হ্যাঁ বলো, বলছিলা, প্রশ্ন করছিলা। আচ্ছা, তো তোমাদেরকে পুরাটা সামারি আবারও বলে দিচ্ছি বাংলাতে। এখানে তিনি বলতেছেন, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আমাদের এই ভয়ঙ্কর ভ্রমণটা শেষ হয়ে গেছে, আমরা জয় হয়ে গেছি, আমরা জয় হয়ে গেছি। কারণ কি, এখানে আমরা পোর্ট মানে হচ্ছে বন্দরের কাছাকাছি পৌঁছে গিয়েছি, আমাদের যুদ্ধটা শেষ, এখন আমরা জয় হয়ে গেছি, মানুষরা আনন্দ করতেছে, এবং সবাই ওই জাহাজের মধ্যে তাকায় আছে, এই যে আমরা কিভাবে এত ভয়ঙ্কর একটা যুদ্ধে জয় হয়েছি এটার জন্য তারা তাকায় আছে। তারপর তিনি একটু দুঃখ পেয়েছেন কবি, কারণ তিনি দেখতেছেন তার ক্যাপ্টেন, যে ক্যাপ্টেন তাদেরকে জয় করছে, সেই ক্যাপ্টেনকে মেরে ফেলা হয়েছে, ক্যাপ্টেনের দেহ থেকে রক্ত ঝরতেছে, এটা নিয়ে তিনি অনেক দুঃখ পেয়েছেন। তার ক্যাপ্টেনটা ডেকের মধ্যে শুয়ে আছে, তার ক্যাপ্টেনটা মরা অবস্থায় শুয়ে আছে, এবং তার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম স্ট্যান্জা। এখন দেখো দ্বিতীয় স্ট্যান্জার মধ্যে কি হয়েছে। দ্বিতীয় স্ট্যান্জার মধ্যে তিনি ক্যাপ্টেনকে ডাকতেছেন, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, রাইজ আপ, হিয়ার দ্য বেলস, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, তুমি জেগে উঠো, এবং এইখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো তুমি শুনো। অর্থাৎ তুমি জেগে উঠো, জেগে উঠার পর এখানে যে শব্দগুলো আছে, মানুষ যে আনন্দ করতেছে, মানুষের আনন্দগুলা শুনো। রাইজ আপ, তুমি উঠো, ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাং, তোমার জন্য পতাকা উত্তোলন করা হয়েছে, তোমার জন্য পতাকাটা উত্তোলন করা হয়েছে। ফর ইউ দা বাগল ট্রিলস, বাগল মানে হচ্ছে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র তোমার জন্য বাজানো হচ্ছে, কারণ কি আমরা জয় হয়ে গেছি, তোমার জন্য বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। ফর ইউ বকেট অ্যান্ড রিবন রেথ, তোমার জন্য ফুলের তোড়া আনা হয়েছে, বকেট মানে হচ্ছে ফুলের তোড়া, তোমার জন্য ফুলের তোড়া আনা হয়েছে। রিবন রেড,
রিবনটা হচ্ছে পিতা, পিতা কাটতেছে, কারণ কি আমরা জয়ী হয়ে গেছি, আমাদের জন্য পুরস্কার আনতেছে। ফর ইউ দ্য সোর্স ক্রাউডিং, তোমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ তারা একসাথে কি হয়েছে, জড়ো হয়েছে, তারা চিৎকার করতেছে। এখানে তিনি ক্যাপ্টেনকে ডেকে বলতেছেন, তুমি উঠো, উঠে এগুলাকে গ্রহণ করো, তোমার জন্য পতাকা উত্তোলন করা হয়েছে, তোমার জন্য বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, তোমার জন্য ফুলের তোড়া আনা হয়েছে, তারপর হচ্ছে তোমার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে। ফর ইউ দে কল, তারা তোমাকে ডাকতেছে, তারা তোমাকে কি করতেছে, ডাকতেছে। দ্য সেউইং মাস, অর্থাৎ বলা হচ্ছে তারা এখানে আন্দোলিত ছিল সবাই। সাউইং মাস মানে হচ্ছে এই সকল লোকেরা সবাই আন্দোলন করছিল, সবাই এখন তোমাকে ডাকতেছে। দেয়ার এগার পেসেস টার্নিং, সবার পেসটা এখন তোমার দিকে, ওই ক্যাপ্টেনের দিকেই কিন্তু সবার পেসটা। হেয়ার ক্যাপ্টেন, ডিয়ার ফাদার, এখানে তিনি ক্যাপ্টেনকে ফাদার হিসাবে উল্লেখ করছেন, যে ক্যাপ্টেনটা হচ্ছে তাদের কাছে ফাদার। দিস আর্ম বিনিথ ইউর হেড, অর্থাৎ বলা হচ্ছে তোমার মাথার নিচে এই হাতটা, এই হাতটা তোমার মাথার নিচে। ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডেক, এবং দেখতেছে যে কি, প্রত্যেকটা মানুষ দেখতেছে ওই ক্যাপ্টেনটা ডেকের উপরে পড়ে আছে, ওই ক্যাপ্টেনটা কিন্তু ডেকের উপরে পড়ে আছে। ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড, সে একেবারে কি মৃত অবস্থায়। প্রত্যেকটা মানুষ যখন আসছে, আসার পরে ক্যাপ্টেনকে তারা অভিনন্দন জানাবে, কিন্তু তারা এসে দেখতেছে প্রত্যেকটা মানুষই এখানে দেখতেছে ওই ক্যাপ্টেন ডেকের মধ্যে মৃত অবস্থায় শুয়ে আছে। তো দ্বিতীয় নম্বর স্ট্যান্জা কি বলা হয়েছে দেখো। দ্বিতীয় নম্বর স্ট্যান্জা তিনি ক্যাপ্টেনকে ডাকতেছেন, তাকে জাগ্রত হইতে বলছেন, যে রাইজ আপ, তুমি জাগ্রত হও, মানুষ যে এত বেল বাজাচ্ছে সেই বেলটা তুমি শুনো, তোমার জন্য পতাকা উত্তোলন করা হয়েছে, তোমার জন্য যন্ত্র বাজানো হচ্ছে, তোমার জন্য ফুলের ফুলের দানি আনছিল, অর্থাৎ বকেট মানে হচ্ছে যে ফুলের তোড়া, এই ফুলের তোড়া আনছিল, তারপর হচ্ছে তোমার জন্য অনেক কিছু সাজানো হয়েছে, পিতা কাটা হয়েছিল। এখানে হাজার হাজার মানুষ ভিড় করছে, যারা আন্দোলন করছিল সকল মানুষ তোমাকে দেখার জন্য ভিড় করছে। কিন্তু ক্যাপ্টেন আর জাগ্রত হয় নাই, কেন জাগ্রত হয় নাই, সে মারা গেছে। প্রত্যেকটা মানুষের স্বপ্নে কিন্তু এই ক্যাপ্টেনই ছিল, যে ক্যাপ্টেন সবার উদ্দেশ্যে বক্তব্য দিবে, কিন্তু ক্যাপ্টেন সেখানে মারা অবস্থায় আছে। আচ্ছা, এখন হচ্ছে 3 নম্বর স্ট্যান্জা, একেবারে শেষ স্ট্যান্জা। শেষ স্ট্যান্জায় তিনি বলতেছেন, মাই ক্যাপ্টেন ডাজ নট অ্যান্সার, আমার ক্যাপ্টেন কোনো উত্তর দিতেছে না। হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল, তার ঠোঁটটা একেবারে বিবর্ণ হয়ে আছে। ক্যাপ্টেনের ঠোঁটটা কেমন, পেল, পেল মানে হচ্ছে বিবর্ণ, তার ঠোঁটটা বিবর্ণ হয়ে আছে, তিনি কোনো কথা বলতেছে না। মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, অর্থাৎ কবির, অর্থাৎ যিনি ওয়াল্ট হুইটম্যান, হুইটম্যানের হাতটা কিন্তু আব্রাহাম লিঙ্কনের মাথার নিচেই ছিল, কবির হাতটা কিন্তু আব্রাহাম লিঙ্কনের মাথার নিচেই ছিল। তো বলতেছেন আমার ক্যাপ্টেন বুঝতেছে না যে আমি যে তার মাথার নিচে হাত রাখছি, এইটা সে বুঝতেছে না। হি হ্যাজ নো পালস নর উইলস, তার কোনো কি নাই, কোনো ইচ্ছা নাই, তিনি যে কিছু বলবে এই বলার কোনো ইচ্ছা নাই। সে আমার ছোঁয়া পেয়েছে, ছোঁয়া পেয়েও কিছু বলতে পারতেছে না। দ্য শিপ ইজ অ্যানকর্ড সেফ অ্যান্ড সাউন্ড, জাহাজটি এখন নিরাপদ হয়ে গেছে, জাহাজটি কিন্তু এখন পুরাপুরি নিরাপদ হয়ে গেছে। ইটস বয়াস ক্লোজ অ্যান্ড ডান, আমাদের যে বয়াস অর্থাৎ আমাদের যে ভ্রমণটা, এই ভ্রমণটা ক্লোজ হয়ে গেছে, কারণ কি আমরা জয় হয়ে গেছি। জয় হয়ে যাওয়ার কারণে আমাদের এই যে সিভিল ওয়ারটা, এই সিভিল ওয়ারটা ক্লোজ হয়ে গেছে। ফ্রম পেয়ারফুল ট্রিপ দ্য ভিক্টর শিপ কামস ইন দ্য অবজেক্ট ওন, বলা হচ্ছে এই ভয়ঙ্কর যে ভ্রমণ, এই ভয়ঙ্কর ভ্রমণের মধ্যেও কিন্তু আমরা জয়ী হয়েছি। এই ভয়ঙ্কর যে ভ্রমণ, সেই ভ্রমণের মধ্যেও আমরা জয়ী হয়েছি। এক্সাল্ট ও শোর্স রিং ও বলস বেলস, অর্থাৎ তারা সবাই কি করতেছে, আনন্দ ধ্বনি বাজাইতেছে। ওইখানে যে মানুষেরা ছিল, মানুষেরা সবাই আনন্দ ধ্বনি বাজাইতেছে। বাট আই উইথ মাউন্টফুল ট্রেড, কিন্তু আমি শোকাহত অবস্থায় আছি। তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে একটা এলিজি, এলিজি মানে হচ্ছে শোকের কবিতা। যেহেতু আব্রাহাম লিঙ্কন মারা গেছেন, এখানে কবি বলতেছেন আমি শোকাহত অবস্থায় আছি, আমি কিছুই বলতেছি না, তাদের যে শোক সেই শোকটা আমি দেখতেছি। ওয়াক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস, অর্থাৎ আমি মানুষরা সেখানে ডেকের মধ্যে হাঁটতেছে, কিন্তু আমার ক্যাপ্টেন সেখানেই শুয়ে আছে, আমার ক্যাপ্টেন আর উঠতে পারতেছে না। ফলেন কোল্ড অ্যান্ড ডেড, আমার ক্যাপ্টেনটা মৃত অবস্থায় শুয়ে আছে। এই হচ্ছে আমাদের পুরো কবিতাটা। এখন তোমাদেরকে বাংলায় বলে দিয়ে যাচ্ছি, তাহলে তোমরা একেবারেই ক্লিয়ার হয়ে যাবা।
তো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা হচ্ছে একটা এলেজি শোকাবহ কবিতা। মূলত আমেরিকান যে সিভিল ওয়ার গৃহযুদ্ধের পরে আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেলা হয়েছিল। তা আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেলার কারণে ওয়াল্ট হুইটম্যান এই কবিতাটি লিখছিলেন। এখানে মূলত একটা জাহাজের মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমেরিকান সিভিল ওয়ারকে যে তাদের একটা ভয়ঙ্কর যে ভ্রমণ ছিল, ওই ভ্রমণটা তারা জয়ী হয়েছে। ওই ভ্রমণটা জয়ী হওয়ার পরে তাদের ক্যাপ্টেন উঠতেছে না, কারণ কি তাদের ক্যাপ্টেনকে মেরে ফেলা হয়েছে। ওই যে তাদের ক্যাপ্টেনকে মেরে ফেলা হয়েছে সে সম্পর্কেই তিনি বলছেন। কবিতার প্রথম লাইনে তিনি যেটা বলছেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আমাদের যে ভয়ঙ্কর ট্রিপটা ছিল, আমাদের ভয়ঙ্কর যাত্রাটা সেটা শেষ হয়ে গেছে। আমরা এখন জিতে গিয়েছি, আমাদের জাহাজটা বন্দরে চলে আসছে। মানুষরা আনন্দ করতেছে, মানুষরা সেখানে নাচানাচি করতেছে। তারা মনে করতেছে আমরা কত ভয়ঙ্কর একটা, কত ডেয়ারিং একটা যুদ্ধে জয়ী হয়েছি অথবা একটা ভ্রমণ পার করছি। তারপর তিনি অনেক কষ্টে বলতেছেন তিনি অনেক দুঃখিত, কারণ কি ক্যাপ্টেনের দেহ থেকে রক্ত ঝরতেছে। ওই জাহাজের যে ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেনের দেহ থেকে রক্ত ঝরতেছে। ক্যাপ্টেনটা ডেকের মধ্যে শুয়ে আছে, ক্যাপ্টেন আর কোনো কথা বলতে পারে নাই, কারণ তাকে মেরে ফেলা হয়েছে। ক্যাপ্টেন মৃত। তারপর তিনি ক্যাপ্টেনকে ডাকতেছেন, কারণ কি ক্যাপ্টেনকে ডাকতেছেন এই জন্যই, ক্যাপ্টেনের জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করে রাখা হয়েছে। তাকে বরণ করে নেওয়ার জন্য অনেক আয়োজন করে রাখা হয়েছে, কিন্তু ক্যাপ্টেনকে আগে মেরে ফেলা হয়েছে। তিনি বলতেছেন ক্যাপ্টেন তুমি জাগ্রত হও, এখানে যে মানুষরা বেল বাজাচ্ছে এই বেলটা শোনো। অর্থাৎ মানুষ তোমার জন্য পতাকা উত্তোলন করছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, তোমার জন্য ফুলের তোড়া আনছে, তোমার জন্য পিতা কাটতেছে। এখানে হাজার হাজার মানুষ তারা একসাথে কি হয়েছে, জড়ো হয়েছে। তারা সবাই তোমাকে ওয়েলকাম জানানোর জন্য রেডি হয়েছে। তাদের আগ্রহটা তোমার দিকেই। তিনি এই ক্যাপ্টেনকে ফাদার হিসেবে উল্লেখ করছেন, কারণ কি আব্রাহাম লিঙ্কন ওই সময় প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। এই জন্য ফাদার হিসেবে সম্বোধন করছেন। তারপর বলতেছেন এখানে কবির যে হাতটা, কবির হাতটা কিন্তু ওই ক্যাপ্টেনের মাথার নিচেই ছিল। তিনি কবি ক্যাপ্টেনের যে মাথা, সেই মাথাকে ধরে রেখেছিলেন। তিনি বলতেছেন তার স্বপ্ন যে ক্যাপ্টেন জাগ্রত হবে, কিন্তু ক্যাপ্টেন আর জাগ্রত হয়নি। ক্যাপ্টেন সেখানেই শুয়ে আছে ঠান্ডা অবস্থায়। তারপর তিনি সেটা দেখতেছেন, ক্যাপ্টেনের কোনো উত্তর দিতেছে না, তার ঠোঁটটা বিবর্ণ হয়ে গেছে। এবং তিনি বলতেছেন আমার বাবা অনুভব করতেছে না, আমার হাতটা যে তার মাথার নিচে আছে এটা সে অনুভব করতে পারতেছে না, কারণ কি সে মারা গেছে। তারপর তিনি বলতেছেন আমার জাহাজটা কিন্তু সেফলি পৌঁছে গেছে, নিরাপদ ভাবে পৌঁছে গেছে, আমরা জয়ী হয়ে গেছি, আমাদের এই ভয়ঙ্কর ট্রিপটা সম্পূর্ণ হয়ে গেছে, আমরা পুরস্কার পেয়ে গেছি। কিন্তু আমার ক্যাপ্টেন তো জাগ্রত হচ্ছে না, তোমরা যতই রিং বাজাচ্ছ আমার ক্যাপ্টেন জাগ্রত হচ্ছে না। তিনি স্বপ্নে এই কথাগুলা বলছেন। আমার ক্যাপ্টেন এই জাহাজের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। ক্লিয়ার হয়েছে এটা? জি ভাইয়া। হ্যাঁ, কবিতা কি কঠিন জি লাগছে? ভাই, বুঝতে পারছি। না ভাই, সহজ আছে। সহজ। এখন দেখো আমরা আমরা আজকে দুইটা প্রশ্ন পড়াবো। দুইটা প্রশ্ন পড়াইলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। হুম। তোমাদের সাজেশন কিছুদিন পরেই দিব, ওদের পরীক্ষাটা শেষ হোক, সবগুলো সাজেশন দিয়ে দিবেন। দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান এলিজি, কনসিডার ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি। এলিজিটা কি, এবং কনসিডার করো যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা হচ্ছে একটা এলিজি। এটা তোমরা কনসিডার করো, এবং তোমাদের প্রশ্নগুলো এভাবেই হয়। ওই যে তোমাদেরকে শুরুর একেবারে প্রথম ক্লাসে কিন্তু কবিতার ফর্ম গুলা দেখাইছিলাম, লিরিক, সনেট, এলিজি, ওড। প্রশ্নগুলা কিন্তু এভাবেই হবে যে এলিজিটা কি, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা যে এলিজি হয়েছে এটা প্রমাণ করো। কবিতার আলোকে তোমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো আমরা প্রমাণ করি। এটা হচ্ছে তোমাদের 15 মার্কের প্রশ্ন, বড় প্রশ্ন। তো দেখো, an elegy is a lyric poem that mourns the loss of a person or a tragic event. এলিজি হচ্ছে একটা লিরিক কবিতা যেটা কি কারো শোকের জন্য লেখা হয়। কোনো একজন ব্যক্তি মারা গেছে, কোনো একজন ব্যক্তি হারিয়ে গেছে, বিশেষ করে কোনো একজন ব্যক্তি মারা গেছে, তার উদ্দেশ্যেই কিন্তু এলিজিটা লেখা হয়, কারণ কি এটা হচ্ছে একটা শোকের কবিতা। ইট opens with lamentation for the death of someone. এই কবিতাটা শুরু হবে শোক নিয়ে। ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন মানে হচ্ছে শোক।
শোক নিয়ে কিন্তু কবিতাটা শুরু হবে। ইটস মিডল পার্ট দ্য স্পিকার আইডিয়ালাইজ অ্যান্ড অ্যাডমায়ার্স দ্য ডেড। এই কবিতার মধ্যবর্তী অংশে কবি কি করেন? ওই ক্যাপ্টেনকে অথবা ওই ব্যক্তিকে তিনি আদর্শবাদ করেন, আইডিয়ালাইজ করেন। তার সম্পর্কে কয়েকটা ভালো ভালো কথা বলেন, তার প্রশংসাগুলো তুলে ধরেন। অর্থাৎ যিনি মারা গেছেন এই মৃত ব্যক্তির প্রশংসা করেন, মৃত ব্যক্তিকে তিনি আইডিয়ালাইজ করেন। দ্য স্পিকার ফিলস দ্য প্রেজেন্স অফ দ্য ডেড ফ্রেন্ড অ্যারাউন্ড হিম। স্পিকার সেখানে অনুভব করে ওই মৃত ব্যক্তিটি এখনো বেঁচে আছেন। যেমন আমরা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের মধ্যে দেখতে পাবো, এখানে কি কবি অনুভব করতেছেন যে আমাদের আব্রাহাম লিঙ্কন আমাদের মাঝে এখনো বেঁচে আছেন। এখানে কবি কিন্তু অনুভব করতেছেন। ইন দ্য ক্লোজিং পার্ট দ্য স্পিকার ফাইন্ডস কনসোলেশন। শেষের দিকে তিনি কনসোলেশনের মাধ্যমে, সমবেদনা, কনসোলেশন মানে হচ্ছে সমবেদনা, সমবেদনার মাধ্যমে তিনি কবিতাটা শেষ করেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ ক্লাসিফাইড অ্যাজ এন এলিজি অর মার্নিং পোয়েম। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা হচ্ছে একটা এলিজি অথবা এটা হচ্ছে একটা শোকাবহ কবিতা। এই কবিতাটা কার শোকে লেখা হয়েছে? অ্যাসাসিনেশন অফ আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের যে শোক, সেই শোকে কবিতাটা লেখা হয়েছে। দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। তিনি হচ্ছে আমেরিকার 16তম প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন হচ্ছে আমেরিকার 16তম প্রেসিডেন্ট। তার উদ্দেশ্যেই পুরা কবিতাটা লেখা হয়েছে। ইট ইজ রিটেন ইন somber টোন উইথ আ হাই অ্যাডমিরেশন ফর দ্য লিডার। এইটা তিনি দুঃখ ভারাক্রান্ত একটা টোন নিয়ে লিখছেন। টোনটা কি? টোনটা হচ্ছে অনুভূতি। কবি একটা দুঃখ ভারাক্রান্ত টোন নিয়ে লিখছেন এবং ওই লিডারকে কি করছেন? প্রশংসা করছেন। এই কবিতার মধ্যে ওই লিডারকে তিনি প্রশংসা করছেন। এবং তোমরা বড় প্রশ্নগুলো যখন লিখবা, এভাবে প্যারা প্যারা করে লিখবা। অর্থাৎ তুমি এই একটা প্যারা লিখছো, এই একটা প্যারা লেখার পরে তোমরা একটু গ্যাপ রাখবা, এই যে এক লাইন গ্যাপ রাখবা, এক লাইন গ্যাপ রেখে তোমরা আরেকটা প্যারা শুরু করবা। এভাবে প্যারা প্যারা করে লিখবা। অনেকে কি করে, সবগুলো একসাথে লিখে ফেলে, তখন কিন্তু ভালো দেখায় না। একটা প্যারা শেষ করার পরে একটু গ্যাপ রাখবা, একটু গ্যাপ রাখার পরে তোমরা আরেকটা প্যারা শুরু করবা। এভাবেই কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলো লিখতে হবে প্যারা প্যারা করে। এবং তোমরা এই প্যারাগুলা কিভাবে মনে রাখবা? প্রত্যেকটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা যে প্যারা, এই প্যারার কিন্তু একটা থিম আছে। প্রত্যেকটা প্যারায় কিন্তু একটা থিম আছে, ওই থিমটা মনে রাখবা। পরবর্তীতে ওইটা তোমরা ব্যাখ্যা করবা। থিমটা কি? থিমটা হচ্ছে মূল আইডিয়া। প্রত্যেকটা প্যারারে কিন্তু একটা মূল আইডিয়া আছে। ওই মূল আইডিয়াটা মনে রেখে পরবর্তীতে সেটা ব্যাখ্যা করবা। এভাবে প্রশ্নগুলো পড়বা। আচ্ছা দেখো, দ্বিতীয় প্যারাতে কি বলা হয়েছে? দ্য পোয়েম ইজ বিল্ট অন এক্সটেন্ডেড মেটাফোর ইন্টেন্ড টু মেমোরালাইজ লিঙ্কনস লাইফ অ্যান্ড ওয়ার্ক। এখানে তিনি কিছু এক্সটেন্ডেড মেটাফোর মানে হচ্ছে তুলনা করছেন। আব্রাহাম লিঙ্কন, তাকে তুলনা করছেন একটা জাহাজের সাথে। দ্য ক্যাপ্টেন রিপ্রেজেন্ট দ্য অ্যাসেসিনেটেড প্রেসিডেন্ট। অর্থাৎ ওই যে জাহাজের যে ক্যাপ্টেন, ওই জাহাজের ক্যাপ্টেন হচ্ছে তার দেশের ক্যাপ্টেন। তার দেশের ক্যাপ্টেনকে, তার দেশের ক্যাপ্টেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। দ্য শিপ রিপ্রেজেন্ট দ্য ওয়ার ওয়েদার্ড নেশন। শিপকে বোঝানো হয়েছে, এই শিপটা হচ্ছে যুদ্ধ আক্রান্ত একটা দেশ। ওইখানে অনেক যুদ্ধ হয়েছিল, কারণ ওইখানে আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল, গৃহযুদ্ধ হয়েছিল। এই গৃহযুদ্ধকে রিপ্রেজেন্ট করে। দ্য প্রাইজ ওন। প্রাইজ ওন দ্বারা বোঝানো হচ্ছে তারা কি করছে? তারা যুদ্ধে জয়ী হয়ে গেছে। এই যে তাদের একটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে জয় হয়ে গেছে। রাইম স্কিম অ্যালং উইথ দ্য স্ট্রাকচার হেল্প দ্য পোয়েম টু ফিট দ্য মাউন্টফুল সং ফর দ্য ডেড। অর্থাৎ এখানে যদি আমরা কবিতার ছন্দের দিকে তাকাই অথবা কবিতার স্ট্রাকচারের দিকে তাকাই, সবকিছুর মধ্যে দেখলে আমরা বুঝতে পারবো এই কবিতাটা হচ্ছে একটা শোকের কবিতা। অর্থাৎ এখানে যে স্ট্রাকচার আছে, যে লাইনগুলো আছে, লাইনগুলোর দিকে তাকালেই বুঝতে পারবো এই কবিতাটা হচ্ছে একটা শোকের কবিতা। The narrator in the poem addresses the captain and says, the ship that they are sailing has won the victory and theirs. এখানে ন্যারেটর অ্যাড্রেস করে বলতেছেন, ক্যাপ্টেনকে শুরুতে অ্যাড্রেস করে বলতেছেন তাদের জাহাজটা কোথায় চলে আসছে? তাদের জাহাজটা একেবারে নিকটে চলে আসছে, বন্দরে চলে আসছে। বন্দরে আসার পরে তারা বিজয় উদযাপন করতেছে। মানে হচ্ছে তাদের যে যুদ্ধটা, এই যুদ্ধটা শেষ হয়ে গেছে, এখন তারা বিজয় উদযাপন করতেছে। দ্য পয়েট সেজ আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান। কবি বলতেছেন আমাদের ভয়ঙ্কর যাত্রাটা শেষ হয়ে গেছে। ফেয়ারফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। আমাদের ভয়ঙ্কর যাত্রাটা শেষ হয়ে গেছে। দে আর নাও নিয়ার দ্য পোর্ট। তারা এখন বন্দরের কাছাকাছি। অ্যান্ড দ্য বেলস আর হার্ড অ্যাজ এ সিম্বল অফ জয়। সেখানে বেল শোনা যাইতেছে। এই বেলটা কিসের সিম্বল? এটা হচ্ছে তোমার আনন্দের একটা সিম্বল। কারণ কি? তারা অনেক আনন্দিত, তাদের জাহাজটা বন্দরে পৌঁছে গেছে, এই কারণেই তারা আনন্দ করতেছে।
তারা যুদ্ধে জয়ী হয়ে গেছে, যুদ্ধ জয়ী হওয়ার কারণে তারা আনন্দ করতেছে। সকল মানুষেরা তখন ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করতেছে। দ্য পিপল ইন দ্য ল্যান্ড ওয়েটিং ফর দ্য ক্যাপ্টেন। প্রত্যেকটা পিপল তারা সবাই ক্যাপ্টেনের জন্য ওয়েট করতেছে। দেন দ্য পোয়েম হ্যাজ এ মোর মাউন্টফুল টোন ইন দ্য সেকেন্ড পার্ট অফ ইস স্ট্যাঞ্জা। দ্বিতীয় স্ট্যাঞ্জার মধ্যে শোকের বিষয়টা আরেকটু ভিতরে চলে যায়। দ্বিতীয় স্ট্যাঞ্জার মধ্যে তিনি একটু বেশি শোক করছেন, সরি দ্বিতীয় স্ট্যাঞ্জা না, মূলত সেকেন্ড পার্টে, প্রথম স্ট্যাঞ্জার সেকেন্ড পার্টে, প্রত্যেকটা স্ট্যাঞ্জার মধ্যেই কিন্তু আমরা দুইটা পার্ট দেখতে পাবো। দ্বিতীয় দ্বিতীয় পার্টের মধ্যে তিনি শোকটা বেশি করছিলেন। এখানে যে দ্বিতীয় পার্ট আছে, দ্বিতীয় পার্টের মধ্যে কিন্তু তিনি শোকটা বেশি করছিলেন। তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ দেখো, এই যে প্রত্যেকটা স্ট্যাঞ্জার মধ্যে আমরা দুইটা পার্ট দেখতে পাই। এটা হচ্ছে একটা পার্ট, আর এইটা হচ্ছে একটা পার্ট। তো এই পার্টের মধ্যে তিনি কিন্তু শোকটা বেশি করছেন। এই যে এখানে এই পার্টের মধ্যেই তিনি শোকটা বেশি করছেন। এইটা হচ্ছে তার মাউন্টফুল। আমরা দেখি এখন। তো প্রত্যেক স্ট্যাঞ্জার তৃতীয় পার্টে তিনি শোকটা বেশি করছেন, যেমন তিনি বলতেছেন, ও হার্ট হার্ট হার্ট, ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড। তিনি দেখতেছেন তার ক্যাপ্টেনের দেহ থেকে রক্ত ঝরতেছে। তার ক্যাপ্টেন ডেকের মধ্যে শুয়ে আছে, তার ক্যাপ্টেন মারা গেছে। এই যে শোক, এই শোক নিয়ে তিনি কথাগুলা বলছেন অনেক কষ্টে। দ্য রিপিটেশন অফ দ্য ওয়ার্ড হার্ট, এখানে হার্ট শব্দটাকে তিনি কয়েকবার বলছেন। এইটা দ্বারাই বোঝা যায় তিনি শোক নিয়ে কবিতাটা লিখছেন। ব্লিডিং ড্রপস অফ রেড, তিনি দেখতেছেন আব্রাহাম লিঙ্কনের যে দেহ, সেই দেহ থেকে রক্ত ঝরতেছে। দ্য ক্যাপ্টেন ইজ লাইং ডেড অন দ্য ডেক, হিজ বডি ইজ কোল্ড অ্যান্ড ডেড। ক্যাপ্টেন ওই ডেকের মধ্যে শুয়ে আছে, এবং তার বডিটা কি, তার বডিটা হচ্ছে কোল্ড, ঠান্ডা হয়ে গেছে। কারণ কি, মারা গেছে, মারা যাওয়ার কারণে তার বডিটা ঠান্ডা হয়ে গেছে। একটু ক্লিয়ার হয়েছে? জি ভাই, বুঝতে পারছি। হুম। ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো, দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা মেনশন দ্য সেলিব্রেশন। দ্বিতীয় স্ট্যাঞ্জার মধ্যে ওই সেলিব্রেশনের কথা বলতেছে। ক্যাপ্টেনের জন্য তারা কি কি সেলিব্রেশন রেডি করে রাখছে। দ্য সেলিব্রেশন দ্যাট আর বিং কন্ডাক্টেড টু কমোরেট, আচ্ছা কমেমোরেট এন্ড অফ দ্য ইয়ার। তাদের যুদ্ধটা শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ, এখন তারা সেলিব্রেশন করবে। ওই সেলিব্রেশনের অবস্থা বোঝানো হয়েছে। দ্য পোয়েম মেনশন দ্য ওয়েস হুইচ দি নেশন ইজ সেলিব্রেটিং। এই কবিতার মধ্যে মেনশন করা হয়েছে তারা কিভাবে কি করতেছে, সেলিব্রেট করতেছে। তারা সেলিব্রেট করতেছে বেল বাজানোর মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে, তারপর হচ্ছে কি ফুলের তোড়া আনছিল, ফিতা কাটছিল, এগুলোর মাধ্যমে তারা সেলিব্রেট করতেছিল। ইট ইজ নট দ্যাট দ্য ন্যারেটর ডাজ নট নো দ্য ক্যাপ্টেন ইজ ডেড, হি ডাজ, ইয়েট হি ট্রাইজ টু ওয়েক হিম আপ। অর্থাৎ এইটা জানে যে ক্যাপ্টেন মারা গেছে। ক্যাপ্টেন মারা যাওয়ার পরেও এখানে তিনি কি করতেছেন, ক্যাপ্টেনকে জাগ্রত করার চেষ্টা করতেছেন। কারণ তার স্বপ্ন কি, ক্যাপ্টেন জাগ্রত হবে। ওই যে তোমাদেরকে বলছিলাম, এলিজির মধ্যে কবি মনে করেন কি, যে মৃত ব্যক্তি মারা গেছে উনি কি আছেন, উনি জেগে আছেন। এটা এলিজির মধ্যে মনে করা হয়। তো এখানে তিনি মনে করতেছেন ক্যাপ্টেন এখনো জেগে আছে, এই জন্যই তার জন্য এত আয়োজন করছেন। হি আস্কস দ্য ক্যাপ্টেন, তিনি ক্যাপ্টেনকে বলতেছেন ক্যাপ্টেন সে যেন কি হয়, জাগ্রত হয়। টু রেইজ হেয়ার, সে যেন মানুষের সাউন্ড গুলা শুনে, মানুষের সেলিব্রেশনটা শুনে, এটা শোনার পরে সে যেন জাগ্রত হয়। হি সেজ দ্যাট অল দ্য ইভেন্টস, অল দ্য অ্যারেঞ্জমেন্ট আর ফর হিম। অর্থাৎ যতগুলা ঘটনা, যতগুলা অ্যারেঞ্জমেন্ট, সবগুলাই কিন্তু এই ক্যাপ্টেনের জন্য। কিন্তু ক্যাপ্টেন তো আর উঠবে না, কারণ কি ক্যাপ্টেন মারা গেছে। এই শোক নিয়ে তিনি দ্বিতীয় স্ট্যাঞ্জা লিখছেন। আবার হচ্ছে তৃতীয় স্ট্যাঞ্জা। তৃতীয় স্ট্যাঞ্জা, দ্য ন্যারেটর অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট হিজ ক্যাপ্টেন ইজ ডেড। এখানে ন্যারেটর তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তিনি গ্রহণ করে নিয়েছেন যে ক্যাপ্টেন আসলেই মারা গেছে। ক্যাপ্টেন কি আসলেই মারা গেছে, এটা তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো হি মাউন্টস আউট লাউড সেইং, এই জন্য তিনি অনেক কষ্টে তিনি বলতেছেন, মাই ক্যাপ্টেন ডাজ নট অ্যান্সার, আমার ক্যাপ্টেন উত্তর দিতেছে না। হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল, তার ঠোঁটটা কি হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, আমার ক্যাপ্টেন অথবা আমার বাবা আমার যে হাতটা আছে এটাকে সে অনুভব করতে পারতেছে না। হি হ্যাজ নো পালস নর উইল, তার যে ইচ্ছা সেটাও তিনি প্রকাশ করতে পারতেছে না, কারণ কি তিনি মারা গেছে। এই মারা যাওয়ার কারণে কিছুই প্রকাশ করতে পারতেছে না। দ্য সেকেন্ড হাফ অফ দ্য স্ট্যাঞ্জা বোথ সেলিব্রিটি অ্যান্ড সোম্বর। দ্বিতীয় স্ট্যাঞ্জার মধ্যে এখানে দেখতে পাই তিনি কি করছিলেন, সেলিব্রেটরি।
অর্থাৎ অনেক কষ্টে কথাগুলা বলছেন। মানুষ আনন্দ করতেছে, মানুষ আনন্দ করতেছে, কিন্তু ক্যাপ্টেন মারা গেছে, ক্যাপ্টেন কিছুই বলতে পারতেছে না। ইট বিগেন্স এক্সাল্ট ও শোর্স এন্ড রিং ওবলস। তিনি বলতেছেন, তোমরা কেন বেল বাজাচ্ছ, তোমরা কার জন্য বেল বাজাচ্ছ? ক্যাপ্টেন তো মারাই মারাই গেছে, তোমরা কার জন্য এত বেল বাজাচ্ছ? দ্য স্পিকার ইউজ দ্য শোর্স এজ এ সিম্বল টু রিপ্রেজেন্ট দ্য ক্রাউড অফ পিপল। এখানে শোর বলতে ওই সকল ক্রাউডকে বোঝানো হয়েছে, অর্থাৎ ওই যে মানুষের ভিড়, কত মানুষের ভিড় এখানে, সেই মানুষের ভিড়কে বোঝানো হয়েছে। হি ওয়ান্টস দেম টু কিপ শেয়ারিং এন্ড সেলিব্রেটিং দ্য হোম কামিং অফ দ্য শিপ এন্ড দ্য সাকসেস অফ দ্য মিশন। এবং তিনি বলতেছেন, তোমরা কি করো, সেলিব্রেট করো, সেলিব্রেট করো আর যাই করো, ক্যাপ্টেন কিন্তু এখানে জাগ্রত হবে না, ক্যাপ্টেন এখানে জাগ্রত হবে না। কারণ কি, ক্যাপ্টেন সেখানেই মারা গেছে, তোমরা সেলিব্রেট করতে থাকো, তোমরা সেলিব্রেট করতে পারো, ক্যাপ্টেন আর জাগ্রত হবে না। পুরা কবিতাটাই কিন্তু শোক নিয়ে লেখা হয়েছে। যেহেতু এটা একটা শোকের কবিতা, এই জন্য এই কবিতাটা হচ্ছে একটা এলিজি। তো বুঝতে পারছো এটা কিভাবে এলিজি হয়েছে? এইটুকু লিখতে হবে তোমাদের 15 মার্কের জন্য। বলো, প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, এটা বুঝতে পারছো? জি। জি ভাইয়া, বুঝতে হুম। ভাই একটা জি, কোয়েশ্চেন আছে। পারছি। বলো। ভাই আমাদের ইন কোর্সে কিরকম এক্সাম, কিরকম কোয়েশ্চেন আসবে? 5 মার্কের, 15 মার্কের? পাস তোমাদের ইন কোর্সে তো 20 মার্কের হয়, কোন কোন কলেজে 15 মার্কের হয়। ওই একটা বড় প্রশ্ন দিবে, একটা ছোট প্রশ্ন দিবে। ও। আচ্ছা, সবাই কয় আবার পৃষ্ঠা একটু, করে লিখতে হবে ভাইয়া? ওইটা সময়ের আলোকে লিখবা, সময় যতটুকু আছে ওই আলোকে লিখবা। অনার্সে কোনো পৃষ্ঠা গণে না। তো সবাই আবার একটু জয়েন দাও, আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সবাই একটু আবার জয়েন দাও, আমি লিঙ্ক দিতেছি।